আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেগুলো অনেকেই ভুল করে। এই যে আয় কর, তারপর হচ্ছে মানে ক্রয় বিক্রয় সংক্রান্ত। তো এইগুলা মানে অনেকেই ক্যালকুলেশন কীভাবে করবে সেটা বুঝতে পারে না, বা অনেকেই ম্যাথগুলো বোঝে না। তো আমি আজকে এগুলা সলভ করব এবং দেখাবো যে পরীক্ষায় আসলে কিভাবে এগুলা খুব সহজে মানে টেকনিকে খুব সহজে কিভাবে অ্যান্সার করা যায়, কারণ এগুলোর ক্যালকুলেশন হয় একটু বড়, যার কারণে অনেকেই ক্যালকুলেশনগুলোই করতে পারে না। তো শুরু করি। প্রথমে 139 নম্বরে বলা আছে কি, আয় কর ও মূল্য সংযোজন কর আবগারি শুল্ক ধার্যের ভিত্তি হলো কি, মানে ভিত্তিটা কি, এটা ভিত্তি সঠিক হিসাব রক্ষণ। গ নম্বর উত্তর, মানে সঠিক হিসাব রাখার জন্য আমার আয় কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক এগুলো ধার্য করতে হয়, মানে এগুলো ধার্যের ভিত্তি। এটা যে উত্তর গ নম্বর এখানে দেওয়াই আছে। এবার আমি 140 নম্বরটা দেখি। 140 নম্বরে বলছে যে 40% হারে আয় কর পরিশোধের পর কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ 3,42,000 টাকা হলে কর পূর্ববর্তী আয় কত? আচ্ছা, আমরা ধরি কর পূর্ববর্তী আয় আমাদের ছিল 100 টাকা। 100 টাকা, এখান থেকে কর দিছি কত? 40। 40 বাদ দিলে থাকে হচ্ছে 60। এই 60 আমার কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। তাহলে আমাদের টাকা দেওয়া আছে কি, কর পরবর্তী মুনাফার, মানে এই 60-এর টাকা দেওয়া আছে। তাহলে আমরা এখন এক কাজ করি, 3,42,000-কে সরি 3,42,000 ভাগ 60 গুণন, আমাদের কী চাইছে, কর পূর্ববর্তী আয়। আমরা ধরে নিয়েছিলাম কর পূর্ববর্তী আয় 100, তাহলে এখন 100 দিয়ে গুণ করব। সরি, আচ্ছা এখন ক্যালকুলেশন, এই যে এই ক্যালকুলেশনগুলো অনেকেই করতে পারে না, যে এই ক্যালকুলেশনগুলো কীভাবে করব। আচ্ছা ক্যালকুলেশন দেখো, এখানে আছে 60, উপরে 3,42,000 আর গুণন 100। এখন এই 60-এর একটা শূন্য আর উপর করে একটা শূন্য কাটবো, তাহলে এখন থাকে কত? 34,200 থাকে। তাহলে এই 34,200-র সাথে 100 গুণ করলে কত হয়? এই 34,200 শেষে আর দুইটা শূন্য শুধু এক্সট্রা লাগাই দেবো। আচ্ছা দেখি, 34,200 আর এই 100 গুণ থাকায় এই দুইটা শূন্য আমি এক্সট্রারও লাগাবো। এবার এই যেখানে 6 আছে, এই 6 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। এখন আমাদের এই এখানে যা আসবে এটাই আমাদের উত্তর হবে। তো এখন ভাগ করি, দেখি প্রথমে কত, 34, 5 ছক 30, 34কে 6 দিয়ে ভাগ করলে প্রথমে 34-এর তো যায় না, তাহলে 30 তো যায়, 5 ছক 30, তাহলে এখানে 5। এবার আমি আর কিচ্ছু করবো না, আগে দেখবো যে যেহেতু আমাদের এখানে যা আসবে এটাই আমাদের উত্তর হবে, তাহলে এখানে প্রথমে আমি 5 পাইছি। তাহলে এখন আমি দেখবো যে অপশনে কোথায় প্রথমে 5 আছে, কোন নম্বরে কি 5 আছে, না 2 আছে, তার মানে এটা উত্তর হবে না। খ নম্বরে 4 আছে, এটা উত্তর হবে না। গ নম্বরে 3 আছে, এটা উত্তর হবে না। ঘ নম্বরে যে 5,40,000 আছে, মানে 5 প্রথমে আছে, তার মানে এটাই উত্তর। এই যে ঘ নম্বর উত্তর। মানে আমার মোট ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা শুধু জাস্ট প্রথম অক্ষরটা দেখব, মানে প্রথম যেটা আসবে ওটা দেখব, ওটা দেখেই অপশনে দেখব যে কোথায় ওইটা আছে। যদি 2টা অপশনে থাকে তাহলে আমরা আর একটু ক্যালকুলেশন করতাম, যদি 3টা অপশনে থাকতো তো আমরা আর একটু ক্যালকুলেশন করতাম। যেহেতু এখানে একটা অপশনেই 5 আছে, সেহেতু এই ঘ নম্বর এই একটাই উত্তর হবে। আশা করি সবাইকে বুঝাইতে পারছে এটা। আচ্ছা এবার আমরা পরবর্তীটা দেখি, 142 নাম্বারটা দেখি। 142 নাম্বার বলছে যে আলাদা কোম্পানি 2010 সালে নিট আয় ছিল 6,50,000 টাকা, এটা 2010 সালে। 2009 সালে নিট আয় থেকে 30% বেশি। আচ্ছা মনে করো যে 2009 সালে আমি 100 টাকা ইনকাম করছিলাম, কিন্তু 2010 সালে ওই 100 টাকা 30% বেশি আমি ইনকাম করছি, এটাই বোঝাইছে এখানে। তাহলে ওখানে চাইছে কি প্রশ্নে, যে 2009 সালের নিট আয় কত। এখন আমাদের 2009 সালের নিট আয়টা বের করতে হবে। তো ধরে নিই যে 2009 সালে আমার ইনকাম ছিল 100, আর 2010 সালে আমি 30% বেশি করছি, তাহলে আমার কত? আগে মানে 2009 সালে করেছিলাম 100, আর এখানে আরও 30% বেশি করছি, তার মানে 130% আমি আয় করছি। এখন এখানে টাকা দেওয়া আছে 2010 সালের, মানে 130%-এর টাকা দেওয়া আছে। তাহলে আমরা এখন ওই এখানে টাকা দেওয়া আছে 6,50,000 টাকা, 6,50,000 একে আমরা 130 দিয়ে ভাগ করব, 130 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, গুণন 100। আচ্ছা দেখি এই ক্যালকুলেশনটা কীভাবে করা যায়। এটা এখানে
130-এর এই শূন্য কাটে এবং উপরে 1 শূন্য কাটে, থাকে কত? নিচে উপরে 65, নিচে 13, 5 13 আমরা জানি 5 13 65, তাহলে 5 এখানে লিখলাম, ওখানে যেহেতু জায়গা নাই। এখানে শূন্য আছে কয়টা? 3টা, এই যে 3টা শূন্য। আর এটা যেহেতু 100-এর সাথে গুণ ছিল, এই জন্যই 100-র আরও 2টা শূন্য এখানে হবে, তাহলে আরও 2টা শূন্য, তাহলে কত হলো? 5 লক্ষ টাকা। উত্তর কোথায়? এই যে গ নম্বরে 5 লক্ষ টাকা উত্তর। আশা করি এটাও সবাই বুঝতে পারছো। আর এই মানে এখানে জায়গা নেই ক্যালকুলেশন করার, পরীক্ষার হলেও তোমরা জায়গা হবে না, এর মধ্যেই করতে হবে আর কি। এবার দেখি কত, 142 আমরা করলাম, এবার দেখবো 143 নাম্বার। 143 নম্বরে বলছে যে 15% হারে 1 বছরে বিনিয়োগের সুদ পাওয়া গেল 9,000 টাকা, এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত? আচ্ছা, 15% হারে আমরা বিনিয়োগের সুদ পাইছি 9,000 টাকা, মানে এই 9,000 টাকা 15%, তাহলে আমাদের বিনিয়োগ কত? পুরো 100% ছিল বিনিয়োগ, তাহলে আমরা এখন এই 9,000-কে 15 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। আচ্ছা লিখি, 9,000 ভাগ 15 গুণন 100। আচ্ছা, এখানে এই ক্যালকুলেশন কীভাবে করব? উপরে 90 আছে, নিচে 15, 6 15 90, আমরা জানি 6 15 90, 6, এখানে শূন্য আছে 2টা, 2, আর এখানে 100 শূন্য হবে 2টা, এর সাথে যোগ হবে, তাহলে 60,000 টাকা উত্তর। এই যে ক নাম্বার উত্তর। আশা করি এটাও সবাই বুঝতে পারছো। এবার দেখবো হচ্ছে 143 144 নাম্বারটা। 144 নম্বর বলছে যে 12% বিনিয়োগে 50,000 টাকার সুদ প্রাপ্তি 4,000 টাকা হলে উদ্বৃত্ত পত্রে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা হবে? আচ্ছা, 50,000 টাকার 12% কত হয়? 50,000 টাকার 12% করলে কত হয়? 5 12 60, 6,000 টাকা হয়। এই 6,000 টাকা আমার মানে ফুল সুদ, কিন্তু আমি সুদ পাইছি হচ্ছে 4,000 টাকা, তার মানে আমার এখনও 2,000 টাকা অনাদায়ী আছে। এই যে ক নম্বর উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এবার 145, এখানে বলছে যে অগ্রপ্রদত্ত ভাড়ার প্রারম্ভিক যে ছিল 1,000 টাকা, সমাপনী জোর 3,800 টাকা, ভাড়া খরচ হিসাবে সমন্বয়কালে 1,800 টাকা ডেবিট করা হয়েছে, মানে ভাড়া দেওয়া হয়েছে 1,800 টাকা। তো এখন বাড়ার জন্য নগদ কত টাকা ব্যয় করা হয়েছিল? মানে বাড়া না, এটা ভাড়া হবে। এই ভাড়ার জন্য নগদ কত টাকা ব্যয় করা হয়েছিল, মানে এই এই কথার মানে বোঝাইছে যে এই বছরে নগদ কত টাকা ভাড়ার জন্য তুমি দিছো বা ভাড়ার জন্য ব্যয় করছো। তাহলে আমি এখন কি করব? আমি প্রথম হচ্ছে 3,800 টাকা সমাপনী দেশ ছিল, আরও 1,800 টাকা আমি ভাড়ার জন্য ডেবিট করছি, তাহলে এই দুইটা যোগ করে এই 1,000 টাকা প্রারম্ভিক ছিল, মানে গত বছরের ছিল, তাহলে 1,000 টাকা বাদ দিয়ে দেবো। বাদ দিলে আমার উত্তর হবে কত দেখি? 18 থেকে 3800 থেকে 1,000 বাদ দিলে আমার থাকে হচ্ছে 2,800, 2,800 থেকে 2,800 যোগ করলে হবে তো 4600। এই যে খ নম্বর উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখবো 146, না 146 তো না, হ্যাঁ 146। প্রারম্ভিক মজুত 60,000 টাকা, ক্রয়কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা, বিক্রয় 5 লক্ষ টাকা এবং সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার কত? আচ্ছা, বিক্রয়ের উপর মুনাফার হারের সূত্র কি? বিক্রয়ের উপরে মুনাফার হারের সূত্র হচ্ছে উপরে মুনাফা যাবে, নিচে বিক্রয় গুণন 100। তাহলে আমাদের উপরে প্রথমে মুনাফা বের করে নিতে হবে, যেহেতু বিক্রয় এখানে 5 লক্ষ দেওয়া আছে। তাহলে এখন মুনাফা বের করতে হলে আমাদের এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে এই প্রারম্ভিক মজুত 60,000 থেকে ক্রয়কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা যোগ করতে হবে। তাহলে 60,000 থেকে 60,000-এর সাথে 3,80,000 যোগ করলে হয় হচ্ছে 4,40,000। এখন সমাপনী মজুত পণ্য তো বাদ দিতে হবে, কারণ সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে 4,80,000 থেকে 4,40,000 থেকে 50,000, সমাপনী মজুত পণ্য 50,000 বাদ দিলে আমরা পাবো থাকবে হচ্ছে 3,90,000 টাকা। এই 3,90,000 টাকা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখন মুনাফা বের করতে হবে। তাহলে আমরা জানি কি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে বিক্রয় আছে 5 লাখ, আর বিক্রিত পণ্যের ব্যয় পেলাম হচ্ছে 3,90,000 টাকা। তাহলে আমাদের মুনাফা কত হয়? 5 লাখ থেকে 3,90,000 বাদ দিলে 1,10,000 টাকা আমার মুনাফা হয়। তাহলে এখন লিখি 1,10,000, এখন আমাদের এখানে চাইছে বিক্রয় করে মুনাফার হার কত। এখন হার বের করার সূত্র আমরা প্রথমেই বললাম যে উপরে মুনাফা যাবে, নিচে বিক্রয় গুণন 100। তাহলে উপরে মুনাফা 1,10,000 লিখলাম, নিচে লিখবো 5 লক্ষ টাকা। এই যে আর গুণন 100।
এখন এটা ক্যালকুলেশন করি, এই উপর 3 শূন্য, এই 3 শূন্য কাটে, এই 1 শূন্য, এই 1 শূন্য কাটে, এখানে থাকে হচ্ছে 50, ওখানে থাকে 1100, সরি 11। এখন এই 11 থেকে 11-র সাথে 100কে যোগ করলে 1100 হয়, যোগ 1100। এখন এই 1100কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 50 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 22। এই যে 2 দিয়ে দিলে 100, নিচে থাকে কত? এই 0 1 নামালাম, এখানে 1 1 শূন্য, ডানের শূন্য বসে না, বামের শূন্য বসে না, সরি, উপর করে 1 শূন্য নামাইলে 100, এবার 50 দুগুণে 100, তাহলে উত্তর কত? 22% হবে উত্তর, এই যে খ নাম্বার। আশা করি এটা বুঝছো সবাই। এবার দেখবো হচ্ছে 147। 147 বলছে যে একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, মোট লাভ 40%, নিট লাভ 25%, উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালন ব্যয় কত? আচ্ছা, ব্যবসায় পরিচালন ব্যয় বের করতে হলে আমরা কি জানি যে ব্যবসায় মোট মুনাফা আর নিট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে আমরা নিট মুনাফা পাই। তাহলে এখানে মোট মুনাফা 40% দেওয়া আছে, নিট বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, তাহলে 7,80,000-এর 40% কত হয়? এই 7,80,000-এর 40% হবে হচ্ছে 3,12,000 টাকা। আচ্ছা, এখানে 3,12,000 লিখি, সরি, $3,12,000, এটা হচ্ছে আমার মোট মুনাফা। এখন আমরা নিট লাভ, নিট মুনাফা ছিল হচ্ছে এটার 25%, তাহলে 7,80,000-এর 25% এবার আমাদের বের করতে হবে। তাহলে 7,80,000-এর 25% কত হয়? 7,80,000-এর 25% হয় হচ্ছে 1,95,000। তাহলে লিখি 1,95,000। এখন আমাদের এটা এই 3,12,000 এটা মোট মুনাফা, মোট মুনাফা থেকে নিট মুনাফাটা বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে বিয়োগ করি, 0 0 5 কয় 12, 5 7 12, 7 12। আচ্ছা, এখানে 7, এই যে আমরা এই 7 পর্যন্ত পেলাম। এখন দেখবো যে অপশনে কোনটার মধ্যে 7 আছে। দেখি ক নম্বরে কি কোথাও 7 আছে? না, 7 নেই। খ নম্বরে এই যে 7 আছে, গ নম্বরে কোথাও 7 নেই, ঘ নম্বরেও 7 নেই, তার মানে উত্তর খ নম্বর। বাকি ক্যালকুলেশন করার দরকার নেই। মানে পরীক্ষাতে তো এমনি আমরা টাইম পাবো খুবই কম, তো সুতরাং কিছু টেকনিক খাটাতে হবে। মানে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু টেকনিক খাটাই আমাদের করতে হবে, কারণ আমরা পরীক্ষার হলে একটা এমসিকিউ সলভ করার জন্য টাইম পাবো মাত্র 35 সেকেন্ড। তো যার কারণে আমাদের ফুল ক্যালকুলেশন করার টাইম মতো, মানে ফুল ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। তো আমরা দেখবো যে 7 এখানে আছে, আর কোনোটার মধ্যে নাই। যদি আরও কয়েকটার মধ্যে থাকতো তাহলে আমরা ফুল ক্যালকুলেশন করতাম। যেহেতু কোনোটার মধ্যে নাই, তাহলে উত্তর কিন্তু এই একটাই হবে। এই যে খ নম্বর উত্তর এখানে দেওয়া আছে, উত্তর খ নম্বর হবে। মানে এই টেকনিকগুলো একটু আর কি, যারা একটু এই টেকনিকগুলো খাটায় তারা খুব সহজেই ক্যালকুলেশনগুলো করে আসতে পারে। আর যারা এই টেকনিকগুলো জানে না তারা আর কি করতে পারে না। আচ্ছা, এবার দেখি কত 100